সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে 1971 সালের 25শে মার্চ যে কালো রাতের সার্চ লাইট, সেই সার্চ লাইটের আর 2025 সালের ডেভিল হান্ট যে অভিযান একই সুতায় গাঁথা, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ইতিহাস অনেক বড় বিষয়, 2 দিন 3 দিনে শেষ হবে না। সংক্ষেপে সারাংশ বলি। 1969 সালে গণ অভ্যুত্থানের 6 দফা দাবি। 6 দফা দাবিতে এই তখনকার সময়ের সরকারের পতন হয়। ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করে ক্ষমতা গ্রহণ করে। পূর্ব বাংলার এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা একটা নির্বাচিত সরকার চেয়েছে। সেই নির্বাচিত সরকারে তারা আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামের চাপে পড়ে ইয়াহিয়া খান নির্বাচনের একটা টাইম দিয়েছিলেন 1970 সালের 7ই ডিসেম্বর। সেই নির্বাচনে 1969 সালের জুলাই মাস থেকে আওয়ামী লীগ সহ এই মাওলানা ভাসানী সকলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে নির্বাচনী প্রচার প্রসারণা শুরু করেছে। সেখানে 6 দফা দাবি, সোনার বাংলা। এই 1970 সালের 7ই ডিসেম্বরের ভোটের আগ মুহূর্তে এই পূর্ব বাংলায় সিডর হয়, এখানে অভাবগ্রস্ত হয়ে যায়। কিন্তু সামরিক শাসন সেই ইয়াহিয়া খান এই পূর্ব বাংলাকে, এই পূর্ব পাকিস্তানকে শ্মশানের সাথে, শ্মশান ঘাটের সাথে তুলনা করেছেন। এখানে কোনো সাহায্য সহযোগিতা করে নেই। সে সময়ও এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের 300 আসনই ছিল। পূর্ব পাকিস্তানে ছিল 162টি আসন এবং পশ্চিম পাকিস্তানে ছিল 138টি আসন। এই মোট 300 আসনে ছিল। সেই 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, মাওলানা ভাসানী নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেখানে অনেক বিতর্ক আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে মাওলানা ভাসানী নির্বাচন না করাই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। যাই হোক, এই 162টি আসন ছিল পূর্ব পাকিস্তানে, সেখানে আওয়ামী লীগ 162টি আসনই প্রার্থী দিয়েছিল এবং পশ্চিম পাকিস্তানে অর্থাৎ বর্তমান পাকিস্তানের যে প্রার্থী, সেখানে 8 জন আওয়ামী লীগের প্রার্থী দিয়েছিলেন। আর সেখানে এই জুলফিকার ভুট্টোর দল ছিল তলোয়ার মার্কায় তারা প্রার্থী দিয়েছিলেন। সেখানে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নির্বাচনে বাংলাদেশের 162টি আসনের মধ্যে 160টি আসন পেয়েছেন, আর 2টি আসন পেয়েছে বর্তমান পাকিস্তানের দল। একজনের নাম ছিল নুরুল ইসলাম, আর একজনের নাম হলো চাকমা রাজা নাকি, তিনি এই 2টি। আর বর্তমান পাকিস্তানে 138টি আসনের মধ্যে সেখানে এই জুলফিকার ভুট্টো পেয়েছেন 81টি আসন। তাহলে 300 আসনে আমরা জানি 300 আসনের ভিতরে 151টি আসন পেলেই তারা সংখ্যাগরিষ্ঠতা পায়। সেখানে 160টি আসন পেয়েছেন আওয়ামী লীগ। এই সংখ্যাগরিষ্ঠতার পর এই ইয়াহিয়া খান এবং জুলফিকার ভুট্টো সমন্বয় করিয়া ক্ষমতা হস্তান্তর করেননি। ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। ক্ষমতা না দেওয়ার পর এই জুলফিকার ভুট্টো ও ইয়াহিয়া খান 1971 সালে 25শে মার্চ
এই সার্চ লাইট নামে অভিযান চালু করেন। পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগের নাম উচ্চারণ করেছে, যারা আওয়ামী লীগের সমর্থনকারী, যারা আওয়ামী লীগের ভোটার, যারা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি এবং জেল জুলুম করে দিয়েছেন। সেই সার্চ লাইটের সাথেই দেশের সুশীল সমাজ, আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের গণমাধ্যম সহ সকল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে 2025 সালে যে ডেভিল হান্টের নামে যে সার্চ লাইট, সেটা সেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে, ভারতের দালাল বলে এবং দেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে এবং 1952 সালের ভাষা আন্দোলনের সেই শহীদের স্মৃতিসৌধ, সেই শহীদের স্মৃতি বিজড়িত শহীদ মিনার, সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হয়নি, শহীদ মিনার ভেঙে বাথরুম করা হয়েছে, শহীদ মিনারের পাশে বাথরুম করে দরজা খুলে রাখা হয়েছে। এতে দেশি বিদেশি সুশীল সমাজ সহ সকলেই বুঝতে পেরেছে সেই 1971 সালের 25শে মার্চ যে অভিযান, যে সার্চ লাইট আর 2025 সালের ডেভিল হান্টের যে অভিযান একই সুতায় গাঁথা। বিশ্ববাসী সহ বিশ্বের সকল মানুষ সেটা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন ইতিপূর্বেই তারা আজকের পত্রিকায় দেখলাম প্রায় 9,000 এই আওয়ামী লীগের সমর্থনকারী, আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের ভোটার সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর ভিতরে 850 নেতা করে হচ্ছে সমর্থনকারী সদস্য, আর মানে 4 থেকে 500 হচ্ছে নেতাকর্মী। কিন্তু বাংলাদেশে প্রতিদিন লুটপাট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, গোলাগুলি হচ্ছে। আপনারা শুনেছেন গত পরশুদিনও মোহাম্মদপুরে সেনাবাহিনী গোলাগুলি করে 2টা তরুণ ছেলেদের জীবনের শেষ নিঃশেষ করে দিয়েছেন। জীবন দুনিয়ার জীবনটাকে তারা কেড়ে নিয়েছেন। এরপরে গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়া আসছে যে 3 জনের লাস্ট গোলাগুলি করা হয়েছে, সেখানে গুলি করে কপালে পড়েছে, মাথায় পড়েছে, তারা মৃত্যুবরণ করেছে। কিন্তু তারা সন্ত্রাসী বা রাজত্ব বা একটা দুর্বৃত্ত, সব ঠিক আছে, কিন্তু এই দুর্বৃত্তদেরকে গুলি করে কারা মেরেছে? গুলি কোথায় পেল? অস্ত্র কোথায় পেল? এই অস্ত্রের সন্ধান কি বাংলাদেশে আর বের হবে না? বাংলাদেশে যে স্নাইপার অস্ত্র এসেছে, সেই স্নাইপার অস্ত্র 7.62, সেই স্নাইপার অস্ত্রের কি সন্ধান পাবো না? এই যেই দেশে প্রতিনিয়ত নির্বিচারে হত্যা করা হয়েছে, তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের বিচার হবে, বিচারের আওতায় যেটা রায় পাওয়া, শাস্তি পাওয়ার যোগ্য সেটা হবে। কিন্তু তাকে নির্বিচারে হত্যা করেছে, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন, সে যত দুর্বৃত্তায়ন হোক না কেন। কিন্তু আমার কথা হচ্ছে এই যে প্রতিনিয়ত যে অস্ত্রের ঝনঝনির শব্দ, অস্ত্রের শব্দ শুনছি আমরা এগুলো শুনতে চাই না। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা অরাজকতা চাই না, আমরা নির্বিচারে হত্যা চাই না, আমরা নির্বিচারে গুম চাই না, আমরা নির্বিচারে নির্যাতন চাই না, আমরা নির্বিচারে জেল জুলুম চাই না। আমরা 1971 সালের 25শে মার্চের দিকে যেতে চাই না। সেই সার্চ লাইটের উপরে ভিত্তি করে বাঙালি, পূর্ব পাকিস্তানের সকল বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা এই বাংলাদেশ। এই বাংলাদেশের ইতিহাস, এই বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশের সংবিধান।
সুতরাং আবার সেই আওয়ামী লীগকে অভিযান করে শেষ করে দিতে চাইেন না। আমরা বরাবরই বলেছি, যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত, যারা যারা আসল ডেভিল, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন। তারা যেন দেশের জনগণের সাথে প্রতারণা করতে না পারে সে ব্যবস্থা করুন, সেই প্রত্যাশা করছি। এমনকি আমি সেনাবাহিনীকে বলবো, আপনারা যদি দেশের সন্তান হয়ে থাকেন, দেশের মঙ্গলের জন্য, দেশ রক্ষার জন্য, দেশের কল্যাণে যদি কাজ করার চিন্তা থাকেন, দেশকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই সকল অপরাধীকে, সকল দুর্বৃত্তায়নকারীদেরকে, সকল তৌহিদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে দেশকে রক্ষা করুন, দেশের জনগণকে রক্ষা করুন, দেশের মানচিত্র রক্ষা করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।